আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আমরা এবার বিজ্ঞান মানে নবম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালের হচ্ছে আমরা কি করবো কি এখানে যে আপনার সংক্ষিপ্ত কোশ্চেন নিয়ে আলোচনা করব। যারা দশম শ্রেণীতে উঠেই শুরু থেকে ভিডিওগুলো পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, ওকে? কারণ আমি ক্লাস জানুয়ারি মাসের শুরুর দিক থেকে আমি কিন্তু ভিডিও করবো ইনশাল্লাহ আপনাদের জন্য। তো যারা শুরু থেকেই চান তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে আমি মোটামুটি এখানে 100টার মতো প্রশ্ন এখানে সলভ করাবো। এর মধ্যে আমি পরে কিন্তু এখানে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আছে এগুলো আমি বলে দেবো, ওগুলো পড়লেই হবে। প্রথম কোশ্চেন, যে কঠিন পদার্থ বলতে আমরা কি বুঝি এখানে? যেসব পদার্থের নির্দিষ্ট ভর আকার আয়তন আছে, পদার্থের কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল সর্বোচ্চ, গতিশক্তি নিম্ন হয়, নড়াচড়া করতে পারে না, এইসব সব একেবারে কঠিন পদার্থ বলবো এখানে। তরল পদার্থ বলতে আমরা কি বুঝি এখানে? যেসব পদার্থের ভর আছে আয়তন আছে, কিন্তু এখানে দেখুন ভর আয়তন আছে এবং আন্তঃআণবিক বলটা সর্বোচ্চ, কিন্তু এখানে আন্তঃআণবিক আকর্ষণ বলটা কি একটু কম এখানে, ওগুলোর থেকে একটু কম, এবং কি গতিশক্তি উভয় থাকার কারণেই নির্দিষ্ট সীমার নেড়ে চেড়ে করতে পারে, মানে একটু ওইখানে আছে কি একটু আন্তঃআণবিক শক্তির কি সর্বোচ্চ, কিন্তু এখানে কি তার থেকে একটু কম আর কি, ওকে? আর গ্যাসীয় ক্ষেত্রে কি তার আরো একবারে কম এখানে। হুম, দেখ তিনটেই দেখবেন এখানে। আন্তঃআণবিক দূরত্ব বলতে আমরা কি বুঝি এখানে? পদার্থের কোন অবস্থা আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি? আমরা জানি গ্যাসীয় অবস্থায় সবচেয়ে বেশি। পদার্থের অনুসময়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব। কঠিন পদার্থের আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম, তরলের কঠিনের চেয়ে বেশি, এবং গ্যাসিয়ার কি সবচেয়ে বেশি এখানে, ওকে? পদার্থ কি উদাহরণ দিতে বলছে এখানে, পদার্থের কয়টি অবস্থা এবং কি কি? পদার্থ হলো এমন একটি বস্তু যার ভর আয়তন আছে, হ্যাঁ, বল প্রয়োগে কোনো কিছুতে বাধা প্রদান করে এখানে, যেমন নিশাদল, কাঠ, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি হচ্ছে পদার্থ। পদার্থের তিনটে অবস্থান কঠিন, তরল এবং গ্যাসীয়। অ্যাকচুয়ালি আমাদের আরো একটা পদার্থ হচ্ছে প্লাজমা, ওটা আমাদের এখন বইয়ে অ্যাড করা হয়নি ওভাবে। ব্যাপন কি? ব্যাপন বলতে বলছিলাম যে কোনো মাধ্যমে কঠিন, তরল বা গ্যাসীয় বস্তু স্বতঃস্ফূর্তভাবে সমানভাবে পরিব্যাপ্ত হওয়ার যে প্রক্রিয়াটা ব্যাপন এখানে। ঘরের এক কোণে আপনি যখন একটা আতরের শিশু রাখবেন বা দেখবেন যে ঘরটা একদম সুগন্ধিতে ভরে গেছে, বা আপনি যখন ঘরের মধ্যে পাদ মারবেন, গুন্দালি পাদ, মানে যখন আপনি পাদ মারছেন কিন্তু অনেক বেশি মানে বাজেভাবে দূষণ করতেছে ঘরটা, দেখবেন যে ওটাও অনেক মানে ওটাও একটা ব্যাপন আর কি। হুম, এখানে যে পারফিউমের বোতল রাখার কথা বলছে এখানে, সুগন্ধি কিছুক্ষণ ছড়িয়ে যাচ্ছে। যাই হোক, ব্যাপনের হার বলতে আমরা কি বুঝি এখানে? কোন কোন বিষয়ের উপর ব্যাপনের হার নির্ভর করবে? একক সময়ে কোনো বস্তু যে পরিমাণ পদার্থ স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে, মানে ব্যাপনের হার বলতে সময়ের সাপেক্ষে, মানে প্রতি সেকেন্ডে আমাদের কতটুকু অংশ জুড়ে ছড়িয়ে পড়তেছে, এটা হচ্ছে ব্যাপনের হার এখানে, ওকে? তো এই ব্যাপনের হার মূলত বস্তুর ভর, ঘনত্ব এবং আকারের উপর নির্ভর করে। ব্যাপনের হার হারের উপর চাপের কোনো প্রভাব নেই এখানে, ওকে? এটা এতটুকু দিলে হবে। ব্যাপনের দুইটি ক্ষতিকারক দিক উল্লেখ করতে বলছে। ব্যাপনের মাধ্যমে দুর্গন্ধ আশেপাশে পরিবেশে ছড়ায়, যেটা বললাম আমি, পাদ মারার বিষয়টা কিন্তু আমাদের এখানে ছড়াই পড়তেছে। আর ব্যাপনের মাধ্যমে ক্ষতিকর গ্যাস, ধাতব কণা প্রকৃতি বায়ুমণ্ডলে কি ছড়িয়ে পড়তেছে, এটা এই দুটো হচ্ছে আমাদের এখানে ক্ষতিকারক। নিঃসরণ বলতে আমরা কি বুঝি? নিঃসরণ বলতে আমাদের সরু ছিদ্র পথ দিয়ে যেটা বের হয় সেটা হচ্ছে নিঃসরণ, ওকে? সরু ছিদ্র পথ দিয়ে গ্যাসের উচ্চ চাপ থেকে নিম্ন চাপে অঞ্চলে সজোরে বেরিয়ে আসা যে প্রক্রিয়া, এটাকে নিঃসরণ বলবো। নিঃসরণ বস্তুর ভর, ঘনত্ব, চাপের উপর নির্ভর করে এখানে, ওকে? কিসে কিসের উপর একটু ভালো করে রাখবেন, ভর, ঘনত্ব এবং চাপের উপর নির্ভর করবে এখানে, ইম্পর্টেন্ট। চাপ বাড়লে নিঃসরণের হার বেড়ে যায়, মানে কোনো একটা বস্তু বেলুনকে চেপে ধরলে কি দ্রুত বাতাস বের হয়ে যায় না? সিএনজি বলতে আমরা কি বুঝি এখানে? অ্যাকচুয়ালি প্রাকৃতিক গ্যাস বা মিথেন কে অধিক চাপ প্রয়োগকে সংকুচিত করে জ্বালানি তৈরি করা হয়, এবং এটা হচ্ছে আমাদের সিএনজি বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড করা হয় মানে অনেক বেশি কম্প্রেসড করে সংকুচিত করে করা হয় আর কি। এটা একটি পরিবেশ বান্ধব জ্বালানি হয়, যানবাহনের জ্বালানি হিসেবে এটা ব্যাপক ব্যবহার রয়েছে এখানে। পাতন এবং ঊর্ধ্বপাতন নিয়ে কথা বলি এখানে। সূক্ষ্ম বরফ বলতে আমরা কি বুঝি এখানে? এটি কোথায় ব্যবহার করা হয় এখানে? কার্বন ডাইঅক্সাইড কে সূক্ষ্ম বরফ বা ড্রাই আইস বলা হয় এখানে, হ্যাঁ। এটা ইম্পর্টেন্ট যে আমাদের ড্রাই আইস, বা এখানে এটাকে আমরা কার্বন ডাইঅক্সাইডকে বলি এখানে, কি বলি? কার্বন ডাইঅক্সাইডকে। বিভিন্ন অনুষ্ঠানে ড্রাই আইস রঙিন করে ব্যবহার করা হয়। নাটক, চলচ্চিত্র ইত্যাদিতে অনুষ্ঠানে কৃত্রিম কুয়াশা তৈরি করতে ড্রাই আইস কি ব্যবহার করা হয় এখানে, ওকে? খাদ্য মানে কুয়াশা করার জন্য আমরা অনেক সময় দেখি না যে কুয়াশা অনেক ডুবে ডুবে গেছে এরকম সুন্দর সুন্দর এগুলো আর কি। ঊর্ধ্বপাতন বলতে আমরা কি বুঝি? ঊর্ধ্বপাতন মানে হচ্ছে কোনো একটা কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে সেটা তরলে না হয় একদম ডিরেক্ট বাষ্প হয় এখানে, এই যে তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ কি একদম সরাসরি গ্যাসে রূপান্তর হয়, এটা হচ্ছে ঊর্ধ্বপাতন। যেমন ন্যাপথলিন সূক্ষ্ম বরফ, এই কার্বন ডাইঅক্সাইডের যে সূক্ষ্ম বরফটা আছে এটাকে আমাদের কাপড়কে পোকা থেকে রক্ষা করতে ন্যাপথলিন ব্যবহার করা হয় এখানে, ওকে? ওকে, এই আর কি বিষয় দিয়ে। ঘনীভবন বলতে আমরা কি বুঝি? এটা হচ্ছে আমাদের কোনো কঠিন পদার্থকে বাষ্প অবস্থা থেকে শীতল করে তরলে নিয়ে আসা, ঘনীভবন করা, ওকে? মানে ঘন করা। রেফ্রিজারেটর থেকে ঠান্ডা পানি বোতল বের করার পর বোতলের গায়ে জলীয় বাষ্প ছোট ছোট জমা হয়ে থাকে, এটা হচ্ছে আমাদের ঘনীভবনের একটা উদাহরণ এখানে।
আবার এখানে বর্ষাকালে দেখবেন যে এখানে আমাদের ঘরের ভেতরে জানালা কি বিন্দু বিন্দু পানির ফোঁটা জমে হয়ে গেছে, হ্যাঁ। ঊর্ধ্বপায়িত পদার্থ বলতে আমরা কি বুঝছি এখানে, যেসব পদার্থকে তাপ প্রয়োগ করলে কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসে রূপান্তরিত হয় এবং শীতলের ফলে পুনরায় গ্যাস হতে কঠিন রূপান্তরিত, এটা হচ্ছে ঊর্ধ্বপায়িত পদার্থ বলবো। যেমন আমাদের কি নিশাদল, কর্পূর এবং আয়োডিন, এগুলো একটু মনে রাখবেন যে আমাদের এই এক্সাম্পলগুলো লাগবে আর কি, ওকে, পরীক্ষা এগুলো লাগবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। শীতলীকরণ বলতে আমরা কি বুঝি এখানে, যে প্রক্রিয়ায় তাপ অপসারণ করে গ্যাসকে তরল এবং তরল থেকে কঠিনে রূপান্তর করা হয় সেটাকে আমরা কি শীতলীকরণ করি, ওকে। তরল থেকে আমরা কি করবো, কি কঠিন করবো এখানে। যেমন আপনি এখানে ওই তরলকে ফ্রিজের মধ্যে রেখে দিলে কিন্তু ওটা বরফ হয়ে যায়, এখানে এটাও আমাদের শীতলীকরণের মধ্যে পড়বে। আবার এখানে পরমাণুর আধান নিরপেক্ষ হয় কেন, এখানে পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন, অন্যদিকে নিউক্লিয়াস চতুর্দিকে কি থাকে, এখানে ইলেকট্রন আবর্তন করে, এখানে এটা আমরা জানি। এরপরে আমাদের কি বলছে, প্রোটন ধনাত্মক চার্জযুক্ত এবং নিউট্রন চার্জ নিরপেক্ষ, অন্যদিকে কক্ষপথে অনবরত যে ঘুরতেছে ইলেকট্রন, এটা কি বলতো এখানে প্রোটন চার্জের সমান এবং ঋণাত্মক, কিন্তু এখানে প্রোটনটা হচ্ছে পজিটিভ আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। এখানে যেহেতু পরমাণুতে প্রোটন সংখ্যা, প্রোটন এবং ইলেকট্রন সমান থাকে, তাই জন্য এটাকে আধান বা চার্জ নিরপেক্ষ বলা হয়। পরমাণু কখন আধানগ্রস্ত হয়, এখানে পরমাণু সাধারণত আধান নিরপেক্ষ, তবে দুইটি পরমাণুর মধ্যে রাসায়নিক সংযোগকালে কোনো কোনো সময় এটি পরমাণুতে এক বা একাধিক ইলেকট্রন অপসারণ বা সম্পূর্ণভাবে স্থানান্তরিত হয়। ইলেকট্রনের এইরূপ স্থানান্তরের ফলে পরমাণুর প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা তারতম্য ঘটে এবং এর ফলে আধানগ্রস্ত হয়ে যায়। এখানে প্রোটন এবং ইলেকট্রন বলতে আমরা কি বুঝি, প্রোটন বলতে আমরা পজিটিভ চার্জ, ইলেকট্রন নেগেটিভ চার্জ। এখানে বলছে পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত ধনাত্মক চার্জযুক্ত স্থায়ী মৌলিক কণিকা হচ্ছে প্রোটন। পরমাণুর নিউক্লিয়াসের বাইরে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান ঋণাত্মক চার্জযুক্ত স্থায়ী মৌলিক কণিকা হচ্ছে আমাদের ইলেকট্রন। তো এই নিউটনের ভরটা এখানে দেওয়া আছে, যা প্রোটনের ভর হচ্ছে সামান্য বেশি এবং এর প্রতীক হচ্ছে এন আর কি, ওকে। নিউটন এবং নিউক্লিয়ন বলতে আমরা কি বুঝি, এখানে পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত নিরপেক্ষ চার্জ মৌলিক কণিকা হচ্ছে আমাদের নিউটন, এবং পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের সমষ্টি এটা হচ্ছে নিউক্লিয়ন। নিউক্লিয়ন সংখ্যা হচ্ছে প্রোটন এবং নিউট্রনের সমষ্টিকে বলা হয় এখানে, ওকে। পদার্থের মূল কণিকাসমূহ পরমাণুর ভেতরে কিভাবে বিন্যস্ত থাকে তা নিয়ে আলোচনা করো। পরমাণুর মৌলিক কণিকা হচ্ছে তিনটা, কটা এখানে তিনটা। এই কণাগুলো হচ্ছে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। এগুলো আমাদের কি প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াসের ভেতরে থাকে এবং ইলেকট্রন কি নিচের দিকে মানে উপরের দিকে ঘুরতে থাকে, এখানে এটা তো আমরা জানি। রাদারফোর্ড পরমাণু মডেল, রাদারফোর্ড মডেল বলতে আমরা কি বুঝি, 1911 খ্রিস্টাব্দে আলফা কণা বিস্ফোরণ পরীক্ষার সিদ্ধান্তের উপর ভিত্তি করে রাদারফোর্ড পরমাণু গঠন সম্পর্কে একটি যে মডেল, এটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল, ওকে। শক্তি স্তর বলতে আমরা কি বুঝি, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। যারা অবশ্যই সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান। কোনো পরমাণুর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো যে নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করে, সেই কক্ষপথগুলোকে ওই পরমাণুর শক্তি স্তর বলে। শক্তি স্তরগুলোকে এন দ্বারা প্রকাশ করা হয়, যেখানে n ইকুয়াল টু 1, k ইকুয়াল টু n 2 হবে, l হলে কি n এর মান 3 হবে, m হলে n এর মান 4 হবে, এভাবে আর কেমন চলছে। অরবিটাল বলতে আমরা কি বুঝি, এখানে নিউক্লিয়াসের চতুর্দিকে যে অঞ্চল আবর্তনশীল ও নির্দিষ্ট শক্তিযুক্ত ইলেকট্রন মেঘের সর্বাধিক সম্ভাবনা থাকে, তাকে হচ্ছে আমাদের অরবিটাল। মানে ইলেকট্রনগুলো যেখানে থাকার সম্ভাবনা আছে, এটা হচ্ছে আমাদের অরবিটাল। তো এই অরবিটাল মূলত আমাদের এখানে কি বলতে, এখানে যে এই এল এর মান, এখানে এল দ্বারা প্রকাশ করা, এখানে উপশক্তি স্তর। এখানে তো এখানে আমাদের এল এর মান 0 থেকে n-1 এর পর্যন্ত বিস্তৃত থাকে, এখানে এটা আমরা জানি, পরীক্ষায় পড়ছিলাম আমরা এটা। আচ্ছা যাই হোক, এখানে বলছে ম্যাক্সওয়েলের তথ্যটি বিবৃত করতে বলছে, এটা ইম্পর্টেন্ট, পড়বেন এটা। কোনো আধানযুক্ত বস্তু বা কণা কোনো বৃত্তাকার পথে ঘুরতে থাকলে তা ক্রমাগত শক্তি বিকিরণ করবে এবং আবর্তন চক্র ধীরে ধীরে ছোট হতে থাকবে। রাদারফোর্ড পরমাণু মডেল সীমাবদ্ধতা হচ্ছে ম্যাক্সওয়েলের তথ্য। রাদারফোর্ড যা বলছে তার উল্টাটা, এখানে রাদারফোর্ড পরমাণু মডেলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা দিতে পারে না কেন। রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারী যখন কোনো ইলেকট্রন একটি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে স্থানান্তরিত হয়, তখন নির্দিষ্ট শক্তি কি করবে, শোষণ করবে। আবার যখন উচ্চ থেকে নিম্নতে যাবে কি হবে, এখানে তখন শক্তি বিকিরণ করবে। এখানে এই যে বিকিরণ করবে, এই বিকৃত এবং শোষিত শক্তির বর্ণালী হিসেবে পাওয়া যায়। কিন্তু রাদারফোর্ড মডেলে অনুযায়ী ইলেকট্রনের শক্তি বিকিরণ বা শোষণ ঘটে না, এটা কারো ঘটে না, এখানে রাদারফোর্ডে ঘটে না, এখানে এটা মনে রাখবেন। এই কারণে আমাদের কি কোনো বর্ণালী পাওয়া যায় না এখানে। আচ্ছা পরমাণুতে ইলেকট্রন বিন্যাস একটু দেখি। 2n² নিয়ম অনুযায়ী কে এবং এম সর্বোচ্চ শক্তি স্তর ইলেকট্রন ধারণ ক্ষমতা কত এখানে। তো এন এর মান হচ্ছে 1 কে এর জন্য এখানে, আর এন এর মান হচ্ছে 3 এম এর জন্য এখানে, ওকে। তো আমাদের এখানে জানি 2n², তার মানে এখানে কি স্কোয়ার করলে 2 পাবো এখানে, এবং এটা যে আমি করি তাহলে 18টা পাবো এখানে। যাই হোক এগুলো পারবেন। পটাশিয়াম ও ক্যালসিয়ামের ক্ষেত্রে 2n² এর নিয়মে ব্যতিক্রম ঘটে, তাই না? কারণ পটাশিয়ামের দেখুন আমাদের সর্বশেষে একটা ইলেকট্রন থাকে এখানে, এই যাতে
এটা 4 নম্বরে। আর আমাদের ক্যালসিয়ামে কি দুটো থাকে এখানে। লক্ষ্য করলে দেখা যাবে পটাশিয়াম এবং ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19 এবং 20। এই দুটোতেই তৃতীয় শক্তি স্তরের এম এর সর্বোচ্চ ইলেকট্রন হচ্ছে 18টা এবং পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি এবং ক্যালসিয়ামের 19তম এবং 20তম ইলেকট্রন দুটি তৃতীয় শক্তি স্তর এম কে অপূর্ণ রেখেই চতুর্থ শক্তি স্তর এম এ প্রবেশ করে এখানে। এটা হচ্ছে ব্যতিক্রম, কারণ এখানে তো আমাদের এই তৃতীয় নম্বর শক্তি স্তরে কয়টা থাকবে বলতো, এখানে 2n স্কোয়ার মানে কি 2 ইন্টু 3 উপরে স্কোয়ার, তার মানে কত হবে এখানে 3 থেকে 9 18টা হওয়ার কথা, কিন্তু 18টা না হয় কি 8টা হয়ে কিন্তু পরবর্তীতে প্রবেশ করতেছে। কারণ কি আমরা যে n প্লাস এল এর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের কি যার মানটা কম সেখানে আগে ইলেকট্রন যাবে, তো সেই ক্ষেত্রে দেখা যায় এটা প্রবেশের আগে আমাদের এখানে যাচ্ছে। উপশক্তি স্তরের ধারণা। তৃতীয় শক্তি স্তরে এফ অরবিটাল নেই কেন এখানে? তৃতীয় শক্তি স্তর হচ্ছে আমাদের n ইকুয়াল টু 3, যেখানে আমাদের এল এর মানটা হচ্ছে 0 থেকে n মাইনাস 1 এর মধ্যে, সুতরাং এই তৃতীয় শক্তি স্তরে n এর মান হবে কি, এল এর মান হবে 0 1 2। তো এখানে sp-d অরবিটাল তৈরি করবে, ফলে f অরবিটাল হতে হলে s এর মান 3 হতো এখানে, ওকে। কিন্তু n ইকুয়াল টু 3 হওয়ার কারণে আমাদের এল এর মানটা কি 0 থেকে 3 এর আগ পর্যন্ত মানে 2 পর্যন্ত, এই জন্য আমাদের এখানে এফটা নেই। 2d অরবিটাল কি অসম্ভব কেন এখানে? আমরা জানি সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান প্রধানত প্রধান কোয়ান্টামের উপর নির্ভর করে এখানে। তো এখানে এল এর মান আসলে 0 থেকে n মাইনাস 1 এর উপর। 2d এর ক্ষেত্রে আমাদের n এর মান এখানে 2, আর এখানে l এর মান কত হবে 0 থেকে 2 এর আগ পর্যন্ত 0 এবং 1। তো 0 এর জন্য আমরা জানি s জানি, এবং এই l এর মান 1 এর জন্য কি জানি p জানি এখানে। তার মানে যেহেতু দ্বিতীয় শক্তি স্তরে l এর মান 2 হওয়া সম্ভব না, কাজে আমাদের কি এখানে 2d হওয়া সম্ভব না, এখানে এতটুকু বললেই হবে। d উপশক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন হিসাব করাও এখানে। তো d তে আমাদের কতটা ইলেকট্রন থাকতে পারে এখানে, আমরা এই ইলেকট্রন হিসাবে বের করার জন্য করি এখানে 2 ইনটু 12 প্লাস 1। তো d এর জন্য আমাদের l এর মান কত এখানে, d এর জন্য l এর মান হচ্ছে আমাদের 2, ওকে। তো l এর মানটা 2 করেন এখানে, 2 4 10 মানে 10টা এখানে ইলেকট্রন থাকতে পারে, মানে d শক্তি স্তরে 10টা ইলেকট্রন থাকতে পারে এখানে, ওকে। 4s অপেক্ষা 3 তে ইলেকট্রন বেশি শক্তি কেন এখানে? আপনি যে মানগুলো বের করেন এখানে, এই যে ইলেকট্রন নিয়ম অনুযায়ী এখানে n প্লাস l এর মান থেকে জানা যাবে এখানে। তো 3d এর ক্ষেত্রে আমাদের এখানে 3d এখানে n এর মান হচ্ছে আমাদের 3 আর d এর মান কত এখানে 2 এখানে, ওকে। d এর মান কত 2, এটা করলে আমাদের 5 পাবো। আবার 4s এর ক্ষেত্রে কত পাবো এখানে 4 পাবো এখানে। তার মানে 4s অপেক্ষা 3d কিন্তু অনেক বেশি, কারণ এই 3d মানটা এখানে বেশি 5 আছে এখানে, এই কারণে বেশি শক্তিশালী এখানে। এখানে আয়রন এবং ক্লোরিন এর মধ্যে কোনটির ইলেকট্রন ব্যতিক্রম দেখা যায়? আমরা জানি এই ক্রোমিয়ামের হচ্ছে ইলেকট্রন ব্যতিক্রম দেখা যায় এখানে। তো আয়রনের সংখ্যা হচ্ছে কত 26, ক্রোমিয়াম হচ্ছে 24। তো মানে আয়রনের যদি করেন 1:2:2 2p6 3:3 3p6 3d6 এবং কি বলতো এখানে 4s2 এখানে। আর ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই মানটা এখানে দেখুন, আমাদের এই 3d4 এবং কি 4s2 হওয়ার কথা এখানে, এই অঙ্কটা। তো 3d4 এবং 4s2 হওয়ার কথা, কিন্তু এটা না হয়ে আমরা জানি অর্ধপূর্ণ হওয়ার কারণে কি করে এখানে এই s থেকে একটা ইলেকট্রন এখানে আসে, তার মানে কি 3d5 হবে এবং কি 4s1 হবে এখানে, ওকে। আই থিঙ্ক এই বিষয়টা বুঝছেন এখানে, এটা আমি আগের টিউটোরিয়ালে বলছিলাম, এই বিষয় নিয়ে আলোচনা করছি, এটা খুব ইম্পর্টেন্ট, এবং যখন অধ্যায়ভিত্তিক ম্যাথ করেছিলাম তখনও কিন্তু এটা আমি দেখাইছিলাম এখানে, ওকে। আচ্ছা, পরমাণুর ভর এবং আপেক্ষিক পরমাণুর ভর। এখানে আপেক্ষিক পরমাণুর ভর বলতে আমরা কি বুঝি? কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অণুতে যে পরমাণুগুলো থাকে তাদের আপেক্ষিক পারমাণবিক ভর নিজ নিজ পরমাণু দ্বারা গুণ করে যোগ করলে যে ভর পাওয়া যায় সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। এর ডেফিনিশনটা পড়বেন। একক থাকে না কেন, মানে একক কেন থাকবে না, কারণ আমাদের একক থাকে না এই কারণে দুটি একক রাশি অনুপাত থাকলে কোনো একক থাকে না। কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরের নিম্নরূপ হচ্ছে কি, মৌলের পারমাণবিক ভর এবং কি একটি কার্বনের 12 আইসোটোপের ভরের। তাহলে এটা যদি আমাদের কেজি দিয়ে দিই, এখানে যদি আমি কেজি দিই, কেজি কেজি কাটলে কিন্তু আমাদের কোনো একক থাকবে না এখানে, ওকে, বা গ্রাম গ্রাম দিলে কোনো একক থাকবে না। প্রকৃতিতে কপার 75%, 63 কপার হচ্ছে 75%, আমার কি 65 কপার হচ্ছে কি 25% থাকলে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হিসাব করতে বলছে এখানে। তো আমাদের আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র হচ্ছে কি x1m1 প্লাস x2m2, বা এভাবে চলবে আর কি, বাই 100। x হচ্ছে শতকরা পরিমাপ, হচ্ছে m হচ্ছে কি আইসোটোপের ভর এখানে। তো এই যে 63 জন আমাদের এখানে এই যে এই মানটার জন্য এটা পেলাম 75%, আবার এটা 65 জন এটা পাইছে এখানে 25%, এটাকে 100 দিয়ে ভাগ করবো, করে দেখবেন যে 63.5 পাবো। এটা হচ্ছে আমাদের সূত্র আর কি। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা। আপেক্ষিক পারমাণবিক ভর বলতে আমরা কি বুঝি? কোনো মৌলের একটি পরমাণুর ভর 12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 অংশের তুলনা করে যতগুণ ভারী বা সেইটাই হচ্ছে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর এখানে। তো আমাদের এই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু কোনো মৌলের ভর বাই একটি কার্বনের 12 আইসোটোপের 1/12 অংশ এখানে, এতটুকু করলে হবে। এখন পর্যায় সারণী আমরা এখানে দেখব। ইউপ্যাকের পুনর্ভূষ থেকে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এটা হচ্ছে আন্তর্জাতিক রসায়ন ফলিত রসায়ন সংস্থা। এর কাজ হচ্ছে রসায়নের বিভিন্ন বিষয়ে গবেষণা করবে এখানে।
পর্যায় সারণী বলতে আমরা কি বুঝবো? আবিষ্কৃত মৌলগুলোকে তাদের ধর্ম, বৈশিষ্ট্য, ইলেকট্রন বিন্যাসের অনুযায়ী সাজানোর জন্য যে ছক ব্যবহার করা হয় তাকে আমরা পর্যায় সারণী বলি। তো এই ক্ষেত্রে পর্যায় এবং গ্রুপ থাকে, একে পর্যায় সারণী বলি। ত্রয়ী সূত্র বলতে আমরা কি বুঝি এখানে? তিনটি মৌলের তাদের পারমাণবিক ভর ক্রম অনুযায়ী পরপর সাজালে দেখা যায় যে মৌলগুলোর আম, মাঝে মাঝের মৌলগুলোর পারমাণবিক ভর প্রথম তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গাণিতিক গড়ের কাছাকাছি হয় এখানে। ওকে, গাণিতিক গড়ে কি এখানে কাছাকাছি হয়, আর এটা হচ্ছে আমাদের ত্রয়ী সূত্র নামে পরিচিত এখানে। সো এখন পর্যায় সারণীতে অষ্টক তথ্য লেখো এখানে। অনুগঠনকালে কোনো মৌলের গ্রহণ বা বর্জন বা শেয়ারের মাধ্যমে তার সর্বশেষ শক্তি স্তর 8টি ইলেকট্রন ধারণের মধ্যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করার যে প্রক্রিয়া সেটাকে আমরা অষ্টক তত্ত্ব বলি এখানে। ওকে, মানে ইলেকট্রন ত্যাগ বা শেয়ারের মাধ্যমে যখন কি নিকটবর্তী অষ্টক মৌল যেগুলো আছে, যেমন হলো নিষ্ক্রিয় গ্যাস, নিয়ন, এগুলোর মতো যখন হবে তখন আমাদের অষ্টক তত্ত্ব বলা হবে। মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সূত্রটা লিখতে বলছে এখানে। এটিকে আর কি নামে অভিহিত করা যায়? মৌলসমূহ ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমিক আবর্তিত হয় এখানে। এটি আধুনিক পর্যায় সারণী আধুনিক পর্যায় সূত্র নামে অভিহিত। নিউল্যান্ডের অষ্টক সূত্র বিবৃত করে এখানে। তো এটা আমাদের লাগবে না অত বেশি লাগে না। মেন্ডেলিফের পর্যায় সারণী সাফল্য লিখতে বলছে এখানে। যখন মাত্র 63টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছিল, ফলে পর্যায় সারণীর কিছুটা ফাঁকা ছিল এখানে। এই ফাঁকাগুলোর জন্য মেন্ডেলিফ যে সকল মৌল ভবিষ্যৎবাণী করেছেন সেগুলো প্রমাণিত হয়ে গেছে এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের বিষয়। তো মেন্ডেলিফের পর্যায় সারণীর দুটো ব্যর্থতা লিখতে বলছে এখানে। পারমাণবিক ভর অনুযায়ী সাজালে পটাশিয়ামকে আর্গনের পূর্বে এবং আয়োডিনকে টেলিয়ামের পূর্বে নিতে হয় এখানে। আর হাইড্রোজেনের অবস্থান নিয়ে এটা একটা আমাদের এখানে ঝামেলা। যে পর্যায় সারণীর বৈশিষ্ট্য, এখানে ক্ষার ধাতু বলতে আমরা কি বুঝি? যে সকল মৌল পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে তাদেরকে ক্ষার ধাতু বলা হয় এখানে। যেমন গ্রুপ 1-এর যে মৌলগুলো আছে এখানে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো সবগুলো হচ্ছে আমাদের ক্ষার ধাতুর মধ্যে পড়ে। মৃৎ ক্ষার হচ্ছে কি গ্রুপ 2 অবস্থিত মৌলগুলো ধাতু যেহেতু মাটির নিচে পাওয়া যায়, তো এদেরকে আমরা বলি কি এখানে, যে মৃৎ ক্ষার ধাতু বলি এখানে। ওকে, আচ্ছা। ক্যালসিয়াম, স্ট্রোন্ডিয়াম, বেরিয়াম, রেবিডিয়াম, এগুলো আমাদের এখানে দেওয়া আছে। উপধাতু বলতে আমরা কি বুঝি? যে সকল মৌল কোনো 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 সময় ধাতুর মতো আবার কোনো কোনো সময় অধাতুর মতো আচরণ করে সেগুলো হচ্ছে উপধাতু। যেমন এখানে অ্যান্টিমনি, তারপর এখানে হচ্ছে আর্সেনিক, গ্যালিয়াম, টেলিয়াম, হ্যাঁ, তারপরে সিলিকন, এগুলো আমাদের এখানে তোমার হচ্ছে অভিজাত ধাতু বলতে আমরা কি বুঝি? অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতু, যেমন সোনা, রূপা, প্লাটিনাম, এগুলো হচ্ছে অভিজাত। অভিজাত মানে বোঝেন না, টাকা পয়সা যেগুলো আছে আর কি, যেগুলো বিক্রি করলে অনেক টাকা পাওয়া যায়। হ্যালোজেন বলতে আমরা কি বুঝি এখানে? গ্রুপ 17 নম্বরে যেগুলো অবস্থান করছে, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হচ্ছে আমাদের হ্যালোজেন। ইংরেজিতে নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখা হয়নি এমন মৌলগুলো হচ্ছে আমাদের কি বলতো? সোডিয়াম, তারপর এখানে কপার, তারপর পটাশিয়াম, ট্যাংস্ট্রম, সিলভার, গোল্ড, এগুলো জাস্ট একটু পড়বেন তাহলে হবে। বাম থেকে ডানে পারমাণবিক ভরের কেমন পরিবর্তন ঘটে এখানে? পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, সাথে সাথে কিছু ব্যতিক্রম ছাড়া পারমাণবিক ভর বৃদ্ধি পায়। তবে কিছু ব্যতিক্রম থাকার কারণে আমরা বলতে পারি না যে বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে এখানে, এটা আমরা বলতে পারবো না এখানে। যাই হোক, এখানে আমাদের পর্যায় সারণীর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে ফাঁকা জায়গা দেখা যায় কেন এখানে? পর্যায় প্রথম পর্যায়ে ফাঁকা জায়গার মূল কারণ হচ্ছে আমাদের হিলিয়াম 18তে অবস্থান করে, এবং দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে ব্রোন এবং কার্বন, অ্যালুমিনিয়াম, এগুলোর মধ্যে ফাঁকা অবস্থান্তর মৌল না থাকার কারণে আমাদের ফাঁকা অবস্থা দেখা যায়। ওকে, এখানে আমাদের কিন্তু অবস্থান্তর মৌল বসে, কিন্তু অবস্থান্তর মৌল আর পাওয়া যায়নি বিধায় আমরা কি ওখানে করছি, এই মানগুলো ফাঁকা রাখছি। লিথিয়ামের অবস্থানটা নির্ণয় করতে হচ্ছে। লিথিয়ামের আমরা ইলেকট্রন বের করলাম যে 1s2 2s1 এখানে। ওকে, করার পর দেখবো এখানে 2 হচ্ছে সর্বশেষ শক্তি স্তর, তার মানে কি 2 হচ্ছে কি তার পর্যায়, এবং এসে আমাদের ইলেকট্রন থাকলে কি জাস্ট আমাদের 1 নাম্বার গ্রুপে হবে এখানে। ওকে, লিথিয়াম হচ্ছে 1 নাম্বার গ্রুপে অবস্থান করবে। তো অ্যালুমিনিয়ামের হচ্ছে অবস্থান কোথায়? এখানে ইলেকট্রন বিন্যাসগুলো দেখা যাবে 1s2 2s2 2p6 3s2 3p1। তো এর সর্বশেষে আমাদের এস এবং পিতে গেছে, তার মানে কি এস এবং পিতে গেলে 10 যোগ করা লাগে, তার মানে এখানে 2 আর 3 মানে 13 নম্বর গ্রুপে, আর 3 নম্বর পর্যায়ে এখানে। ওকে, 13 নম্বর গ্রুপে 3 নম্বর পর্যায়ে। আচ্ছা, স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আমাদের এখানে গ্রুপ এবং পর্যায়ে লিখতে বলছে। তো আমরা এখানে ইলেকট্রন বিন্যাসটা যে করি, তো দেখা যাবে ডি এবং এসে যায়, তো ডি এবং এসে গেলে দুটো যোগফল করতে হবে এখানে। তো যোগফল করলে আমাদের কি 3, তার মানে এখানে 3 নম্বর গ্রুপে থাকবে। এটা কয় নম্বর গ্রুপে? 3 নম্বর। এবং পর্যায় আছে যেহেতু 4 নম্বর শক্তি স্তর গেছে, 4 নম্বর পর্যায়ে আছে এখানে। ব্যতিক্রম গ্রুপ বা শ্রেণী নম্বর নির্ণয়ের ব্যতিক্রম মৌলটি ইলেকট্রন বিন্যাস লেখো এখানে। তো এখানে আমাদের ওই হিলিয়াম ছাড়া আমাদের কোনো ব্যতিক্রম এখানে মৌল নেই কিন্তু এখানে। ওকে, সো হিলিয়ামের আমাদের দেখা যাচ্ছে যে গ্রুপ বা পর্যায় ভিত্তিক, এখানে গ্রুপ ভিত্তিক যেটা হয়
যে আমাদের এখানে 18 নম্বর গ্রুপে হিলিয়াম অবস্থান করছে, কিন্তু কথা হচ্ছে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় যে 2 থাকে এখানে। 2 দিয়ে তো আমাদের এখানে 2 নম্বর গ্রুপটা বুঝছে এস থাকলে, কিন্তু এটা তো আমাদের ব্যতিক্রম হচ্ছে, তাই না? এই কারণে আমাদের এখানে হিলিয়ামটাকে ব্যতিক্রম দেখা যায় এখানে। অ্যাক্টিনাইট এবং ল্যান্থেনাইট গ্রুপ 3 এ একই অবস্থানে লেখা যেত কিনা বুঝে লিখতে বলছে। পর্যায় সারণীতে একটি অবস্থানের জন্য একটি মৌল বরাদ্দ। একটি অবস্থানে একটি মৌল বসতে দিলে সবগুলো প্রতীক বা অন্যান্য তথ্যগুলো লেখা সম্ভব হবে না। তাই এদেরকে একই জায়গায় এক জায়গায় না লিখে নিচে আলাদা করে রাখা হয়েছে এখানে, ওকে? পর্যায়বৃত্ত ধর্ম বলতে আমরা কি বুঝি এখানে? পর্যায় সারণীতে একই পর্যায়বৃত্ত মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তাদের সকল ধর্ম কিন্তু কি রূপান্তরিত হয় এখানে। যেমন আয়নীকরণ শক্তি চেঞ্জ হবে, পারমাণবিক ব্যাসার্ধ চেঞ্জ হবে, এখানে ইলেকট্রন আসক্তি চেঞ্জ হবে, তড়িৎ ঋণাত্মকতা চেঞ্জ হবে। এগুলো হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত ধর্ম এখানে, এই যে দেওয়া আছে এখানে। ধাতব ধর্ম, অধাতব ধর্ম। ইলেকট্রন আসক্তি বলতে আমরা কি বুঝি এখানে? গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল গ্যাসীয় পরমাণু একটা ইলেকট্রন প্রবেশ করাতে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যেটা লাগে সেটা হচ্ছে আমাদের কি ইলেকট্রন আসক্তি। যেমন আমাদের ক্লোরিনের ক্ষেত্রে এর আমরা জানি অষ্টকে কি মনে করি এখানে আমাদের একটা ফাঁকা থাকে, তো এই যে একটা ইলেকট্রন যখন আমি প্রবেশ করাবো তখন আমাদের এখানে ক্লোরিন মাইনাস হবে এখানে। এটা হচ্ছে আমাদের সোডিয়াম অপেক্ষা পটাশিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ বেশি কেন এখানে? আমার সোডিয়ামের ইলেকট্রন দেখা যায় 1:2, মানে এখানে প্রথম শক্তি স্তর 2টা থাকবে, তারপরে 8টা, তারপরে একটা। আর পটাশিয়াম করলে দেখা যায় 2881 এখানে, ওকে? তো এই ক্ষেত্রে আমাদের কি এটা 4টা অরবিটাল, এখানে কি 3টা অরবিটাল, তো এখানে তো বোঝা যাচ্ছে এটা 4 নম্বর এবং 5 নম্বর, 4টা এবং 3টা। তো সেক্ষেত্রে অবশ্যই সোডিয়ামের থেকে পটাশিয়াম আকারে বড় হবে এখানে, ওই এই জন্যই বলা হয় এখানে, হ্যাঁ? ক্লোরিন এবং মাইনাস ক্লোরিন এর মধ্যে কোনটির আকার বড় হবে এখানে? অবশ্যই মাইনাস ক্লোরিনের আকার বড় হবে, কারণ মাইনাস ক্লোরিন মানে সে একটা ইলেকট্রন গ্রহণ করে লাস্টে অষ্টক পূর্ণ করছে, মানে এই ক্লোরিনের ক্ষেত্রে হবে কি 287, আর মাইনাস ক্লোরিনের ক্ষেত্রে 288 এখানে। তার মানে এখানে ইলেকট্রন একটা গ্রহণ করে কি করছে এখানে অষ্টক পূর্ণ করছে এখানে। তো সেই ক্ষেত্রে আমরা জানি আউট অফ মোস্ট অরবিটালে যার ইলেকট্রন সংখ্যা বেশি থাকে তার কি আকর্ষণ বলটা বেশি ফলে, এর ফলে কি আকারটা ছোট হয় এখানে, ওকে? এই যেটা আর কি পড়লে হবে। ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা ব্রোমিনের অপেক্ষা বেশি কেন এখানে? ক্লোরিনের আকার ব্রোমিনের আকার ছোট হওয়ার কারণে, ব্রোমিনের আকার অপেক্ষা ছোট হওয়ার কারণে বন্ধন ইলেকট্রনের উপর আকর্ষণ বল বেশি হয় এখানে, ওকে? আর কারণ আকার ছোট হয় নিউক্লিয়াসের হতে বন্ধন ইলেকট্রন দ্রুত হ্রাস পাবে এখানে। তাই ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 3 আর ব্রোমিন হচ্ছে 2.8, ওকে? তার মানে তড়িৎ ঋণাত্মকতা ক্লোরিনের কিন্তু বেশি এখানে। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা অন্য সকল মৌলের চেয়ে অধিক কেন এখানে? পর্যায় সারণীতে অবস্থান অনুযায়ী নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত অন্য সকল মৌলের মাঝে ফ্লোরিন সর্বাপেক্ষা ডানে অবস্থিত এখানে। ফলে ডানে এবং উপরে কিন্তু বলছে, ডানে এবং উপরে, তার মানে ডানের দিক থেকেও সেটা কি বলে বেশি সক্রিয় এবং উপর নিচের দিক থেকেও সে সক্রিয় বেশি। এই কারণে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি এবং এটা মান হচ্ছে 4 এখানে। আয়নীকরণ শক্তি হচ্ছে আমাদের গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি ইলেকট্রন সরিয়ে, মানে ওখান থেকে ইলেকট্রন ত্যাগ হবে এখানে, ত্যাগ করতে যে পরিমাণ ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন সেটা হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি। যেমন সোডিয়ামের ক্ষেত্রে একটা ইলেকট্রন ত্যাগ করলে আমাদেরকে সোডিয়াম প্লাস হয় না, এটা হচ্ছে আয়নীকরণ শক্তি এখানে, ওকে? আচ্ছা, পর্যায় সারণীর গুরুত্ব। হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস ব্যাখ্যা করো এখানে। হিলিয়াম নিষ্ক্রিয় কারণ আমাদের হিলিয়ামের সর্বশেষে দেখুন আমাদের 2টা ইলেকট্রন আছে এখানে। আমরা নিষ্ক্রিয় গ্যাস মানে কি যারা কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, কারণ আমাদের তারা কি তৃপ্তিপ্রাপ্ত একটা, মানে তাই না? তার মানে তাদের যতটা লাগবে ততটাই হয় থাকে আর কি। এই কারণে হিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার কারণে ইলেকট্রন আদান প্রদান বা শেয়ার ঘটনা হয় না, এই জন্য আমাদের নিষ্ক্রিয়। পর্যায় সারণীর কারণে মৌলের কোন কোন বিষয় সহজ জানতে পারি এখানে? মৌলের ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, হ্যাঁ, আকার, এগুলো আমরা জানতে পারি এখানে। তো এখানে গুরুত্ব অত বেশি লাগছে না, এখন আমি জাস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো পড়াই এখানে। যোজ্যতা, যোজনী বা যোজ্যতা এখানে। যোজ্যতা ইলেকট্রন বা যোজ্যতা কাকে বলে? এখানে কোনো মৌলের সর্বশেষ প্রধান শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যাকে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলা হয় এখানে, মানে কতগুলো সর্বশেষ ইলেকট্রন সেটা যোজ্যতা। আর কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক বিজোড় ইলেকট্রন থাকে এখানে কি বলুন তো এখানে? এই বিজোড়টাকে বলা হচ্ছে যোজনী বলা হয় এখানে। আর যোজ্যতা ইলেকট্রন বলতে আমরা কি বুঝি এখানে? যতগুলো ইলেকট্রন থাকবে সেটা সম্পূর্ণ হচ্ছে যোজ্যতা ইলেকট্রন এখানে। যৌগমূলক কি এখানে? একাধিক মৌলের কতিপয় পরমাণু পরস্পরের সাথে মিলিত হয়ে একটি মৌলের মতো আচরণ করে সেটা হচ্ছে যৌগমূলক। যেমন আমাদের আহ, ফসফোনিয়াম, তারপরে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ট্রাইঅক্সাইড, নাইট্রাইট, হ্যাঁ, সালফার, এগুলো আমাদের এখানে যৌগমূলক। যোজনী এবং জারণ সংখ্যা এক নয়, কারণ কি? যৌগ গঠনের সময় কোনো মৌলের অন্য মৌল থেকে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলবো এখানে।
অপর দিয়ে কোনো মৌলের জারণ সংখ্যা হলো মৌলটির চারযুক্ত যোজনী, এখানে কি বলতে চারযুক্ত যোজনী। ভিন্ন ভিন্ন যৌগের একই যোজনী বিশিষ্ট মৌলের জারণ মান ভিন্ন হতে পারে। যেমন কার্বন ডাইঅক্সাইড মানে মিথেনের ক্ষেত্রে কার্বন টেট্রাক্লোরাইডের ক্ষেত্রে কার্বনের যোজনী কিন্তু 4 এখানে, ওকে। কিন্তু এখানে দেখুন আমাদের কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রেও কিন্তু 4 এখানে হবে। তো এই জন্য আমাদের যোজনীও কিন্তু 4 এখানে, কিন্তু আমাদের জারণ সংখ্যা কিন্তু -4 এখানে, ওকে। আর যোজনী কত এখানে, মানে জারণ সংখ্যা এখানে, মানে এখানে দেখুন এই যে CH4 এর ক্ষেত্রে এটা হচ্ছে -4, আর CCl4 এর ক্ষেত্রে আমাদের এখানে +4। দুটোর ক্ষেত্রে ভিন্ন হলো না, এখানে একটা প্লাস মাইনাস, তার মানে এখানে এইটা বলা যাবে না আর কি। যৌগের রাসায়নিক সংকেত বলতে আমরা কি বুঝি এখানে? যাই হোক, অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত বর্ণনা করতে বলছে। অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম অক্সাইড অণু দুটি অ্যালুমিনিয়াম এবং 3টি অক্সিজেনের সাথে গঠিত হয়। Al2O3, এখানে আমরা জানি অ্যালুমিনিয়ামের যোজনী 3 এবং অক্সিজেনের যোজনী 2। অ্যালুমিনিয়াম যোজনী পাশের নিচে কি আমাদের অক্সিজেনের কাছে যাবে এবং অক্সিজেনটা অ্যালুমিনিয়ামের কাছে আসবে, আসলে কিন্তু আমাদের মোটামুটি যোজনী হবে, মানে এরকম আর কি। AlO এর হচ্ছে 2 এখানে আসবে, এর 3 এসে এখানে যাবে, তার মানে এখানে এখানে 2 আসলে এখানে 3 হলো এখানে। ক্যালসিয়াম অক্সাইডকে C2O2 না লিখে এটা লেখা হয়, কারণ কি আমাদের এটা কাটা যায়, এখানে কাটা গেলে এটা লেখা যাবে। ক্যালসিয়াম অক্সাইডে ক্যালসিয়ামের যোজনী 2 এবং অক্সিজেনের যোজনী 2। আমরা জানি যৌগে উপস্থিত মৌলসমূহ বা যৌগমূলক সমূহের যোজনী একই হলে সংকেত লেখার কোনো প্রয়োজন হয় না, এই জন্য আমাদের লেখা হয় না আর কি, ওকে। কার্বন ডাইঅক্সাইডকে আমরা এত কেন লিখি না এখানে, এটা আগের মতো করে এখানে কাটাকাটি করা যাবে। আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাস নিয়ে আমি একটু কথা বলি। নিষ্ক্রিয় গ্যাস কেন হয় এখানে আমাদের? নিষ্ক্রিয় গ্যাস এই কারণে হয়, নিয়নের পারমাণবিক ভর 10, এটা ইলেকট্রোকেমিস্ট্রিতে দেখা যায়। এর আউট অফ মোস্ট অরবিটালে কয়টা আছে এখানে? 2s2 2p6 আছে এখানে, তার মানে 8টা ইলেকট্রন আছে। আসলে নিষ্ক্রিয় গ্যাস মানে কি? নিষ্ক্রিয় মানে কারোর সাথে কি করে না, কোনো রিয়াকশন করে না। এই আমাদের এটা আর কি জাস্ট একটু বলে দেবেন এখানে, কারণ তারা ইলেকট্রন শেয়ারও করবে না, মানে কিছুই করবে না আর কি। রাসায়নিক বন্ধন বলতে আমরা কি বুঝি এখানে? যে আকর্ষণ বলের মাধ্যমে একটি পরমাণু অন্য একটা পরমাণুর সাথে যুক্ত হয় তাকে আমরা রাসায়নিক বন্ধন বলি। রাসায়নিক বন্ধন মূলত এখানে দুই ধরনের, একটা আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এখানে, ওকে। আয়নিক বন্ধন হচ্ছে আমাদের ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে তৈরি হয়, এবং সমযোজী বন্ধন কি আমাদের এখানে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তৈরি হয় এখানে। অধ্যায়ভিত্তিক এগুলো বিষয়গুলো আমরা আগেই পড়ছি, যাই হোক একটু জাস্ট সামারাইজ করতেছি আপনাদেরকে। ক্যাটায়ন এবং অ্যানায়ন বলতে আমরা কি বুঝি? ধনাত্মক চার্জযুক্ত পরমাণু বা যৌগকে ক্যাটায়ন বলা হয় এখানে, হ্যাঁ। আর অ্যানায়ন বলতে হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত যৌগ বা পরমাণুকে অ্যানায়ন বলা হয় এখানে। আয়নীকরণ এবং আয়ন বলতে আমরা কি বুঝি? আয়নীকরণ ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করার মাধ্যমে কোনো যৌগ বা মৌলের পরমাণুসমূহ ধনাত্মক বা ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার প্রক্রিয়া হচ্ছে আয়নীকরণ, ওকে। এখন আর রাসায়নিক বিক্রিয়ার সময় যেসব পরমাণু বা পরমাণু গুচ্ছ এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে সেটা হচ্ছে আমাদের কি বলতে এখানে আয়ন আর কি। তার মানে এই দুটো আর কি একই জিনিস মোটামুটি। আয়নিক বন্ধন কি, সমযোজী বন্ধন কি? আমরা জানি আয়নিক বন্ধন হচ্ছে আমাদের কি ধাতু এবং অধাতুর মধ্যে যখন ইলেকট্রন হয় তখন হচ্ছে আয়নিক বন্ধন। আর সমযোজী মানে কি, অধাতুর মধ্যে যখন ইলেকট্রন শেয়ার হবে তখন এটাকে সমযোজী বন্ধন বলা হয় এখানে। বন্ধন জোড় ইলেকট্রন এবং মুক্ত জোড় ইলেকট্রন মধ্যে আমরা কি বুঝি এখানে? দুইটি পরমাণুর বহিস্থ শক্তি স্তরে যে সকল ইলেকট্রন পরমাণু দ্বয়ের মধ্যে সমযোজী বন্ধন গঠন করে সেই সকল ইলেকট্রন জোড়কে আমরা বন্ধন জোড় ইলেকট্রন বলবো। আর কোনো পরমাণুর সর্ববহিস্থ স্তরে যে ইলেকট্রন যুগল বন্ধন গঠন করে না, মানে যুক্ত থাকে না এখানে, হ্যাঁ, কি করে না, যুক্ত থাকে না, সেটা হচ্ছে আমাদের মুক্ত জোড় ইলেকট্রন এখানে। তো পোলারিটি এবং পোলার আছে এখানে, তাই না? পোলারিটি এবং পোলার আছে। সমযোজী যৌগের অণুতে বন্ধনে আবদ্ধ পরমাণুগুলোর ঋণাত্মক তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য ঘটলে অণুতে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক চার্জযুক্ত বিশিষ্ট প্রান্তের সৃষ্টি হয়, এগুলো আমাদের কি বলতে এখানে পোলারিটি। আর পোলার বলতে আমাদের এখানে ধনাত্মক বা ঋণাত্মক এই দুটো প্রান্তে বিয়োজিত হলে এটা পোলার যৌগ বলা হবে এখানে, ওকে। ধাতব বন্ধন বা পারমাণবিক শ্বাস বলতে আমরা কি বুঝি? এটা আমরা পড়ছি এটা অনেকবার, এটা আমি একটু বলে দিলাম জাস্ট। ধাতব খণ্ডে বা দ্বন্দ্বে পরমাণুর সময় যে আকর্ষণ বল দ্বারা পরস্পরের সাথে আবদ্ধ থাকে এটা ধাতব বন্ধন। ধাতব ক্লাসে ধাতব পরমাণু সমূহ এদের যোজ্যতার স্তরে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ বা করে ধনাত্মক আয়নে পরিণত হয়। আর এই ত্যাগকৃত ইলেকট্রনটা হচ্ছে আমাদের পারমাণবিক শ্বাস বলা হয় এখানে, ওকে। 2f এবং f2 এর মধ্যে পার্থক্য কি? এই f2 বলতে আমরা বোঝাই এখানে ফ্লোরিনের একটি অণুতে দুইটি পরমাণু বিদ্যমান, এবং 2f বলতে আমাদের এখানে দুইটি পরমাণু বোঝায় এখানে, কি বোঝায় এখানে? দুইটি পরমাণু, ওকে। এতটুকু এগুলো তো পারেন মনে হয়। এটা বাদ দিলাম, এখানে আমি এটা দিলাম যে আয়নিক এবং সমযোজী দুটো পার্থক্য লিখতে বলছে। ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হয়, এটাকে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয়, এবং আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হয়, সমযোজী যৌগের কি এখানে কম হয়। আরো চাইলে দিতে পারবেন, একটা ধাতু অধাতু, একটা অধাতু অধাতু। অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক বেশি কেন? কারণ ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা আয়নিক যৌগ, আমরা জানি আয়নিক যৌগ সময় কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হয় এখানে।
ম্যাগনেসিয়াম ক্লোরাইড যৌগের ক্লাসে ম্যাগনেসিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন সময় স্থির বৈদ্যুতিক শক্তির সাহায্যে পরস্পরের প্রতি দৃঢ়ভাবে আকৃষ্ট হয় ক্লাস জালিতে। ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ক্লাসে আয়নগুলো পৃথক করে বিগলিত করতে প্রচুর শক্তির প্রয়োজন, এই জন্য আমাদের এর গলনাঙ্ক অনেক বেশি, মানে এটাকে গলাতে অনেক শক্তি লাগবে এখানে। ওকে, আয়নিক যৌগগুলো পানিতে দ্রবণীয় ব্যাখ্যা করো। আমরা জানি পানিতে দ্রবীত হয় পোলার দ্রাবক। পোলার মানে যাদের প্লাস এবং মাইনাস দুটা পোল সৃষ্টি হবে এখানে। ফলে আয়নিক যৌগের ধনাত্মক বা ঋণাত্মক প্রান্ত থাকে। আয়নিক যৌগের এই ধনাত্মক বা ঋণাত্মক প্রান্তের পানির যে ঋণাত্মক এবং প্রাণ আছে এখানে, তা এর সাথে যুক্ত হয় বলে এটা আমাদের পানিতে দ্রবীভূত হয় এখানে। এখানে কিছু বাদ দিলাম। এখানে সমযোজী যৌগ অপরিবাহী কেন এখানে, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট এখানে। সমযোজী যৌগসমূহ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয়, তাই কখনো এরা ধনাত্মক বা ঋণাত্মক আধানে পরিণত হতে পারে না। তো এই কারণে আমরা কি এখানে এরা হচ্ছে বিদ্যুৎ প্রবহন করতে পারে না। আমাদের জানি বিদ্যুৎ প্রবহন করার জন্য আমাদের প্লাস এবং মাইনাস লাগে। হ্যাঁ, এই পটাশিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত কেন এখানে দেখুন, পটাশিয়ামকে আমি যে ভাঙাই এখানে অ্যাকুয়াস করি, তাহলে পটাশিয়াম আয়ন এবং কি ক্লোরিন আয়ন এখানে পাই, তাই না? আর হাইড্রোজেনকে আপনি যেখানে ভাঙান, তো পানিকে ভাঙালে কি হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল পাওয়া যায়। তো এই যে আমাদের এই পটাশিয়াম যেটা আছে প্লাসকে ওয়াইস এর সাথে বিক্রি করবে এবং ক্লোরিন কি করবে, হাইড্রোজেনের সাথে করবে এখানে। ওকে, করে পানিতে এটা দ্রবীভূত হবে এখানে। তো এই সেল পোলার যৌগ কেন, এটাও পারবেন আর কি। সো এই আর কি আমাদের মেবি এগুলো পারা যাবে। সো আমি একটু এখানে চলে গেলাম, এখানে আকরিকে যাই একটু। আকরিক থেকে কোশ্চেন আসে তো। খনিজ এবং আকরিকের মধ্যে পার্থক্য লিখতে হবে। আকরিক বলতে যে সকল খনিজ থেকে লাভজনক ধাতু নিষ্কাশন করা হয় সেটা আকরিক। আর হচ্ছে খনিজ বলতে ভূপৃষ্ঠ বা ভূগর্ভ থেকে কোনো শিলাস্তূপ বা প্রচুর পরিমাণে যৌগ বা মুক্ত মৌল হিসেবে মূল্যবান যে ধাতু পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের খনিজ। সকল খনিজে আকরিক, সকল আকরিকই খনিজ, কিন্তু সকল খনিজ আকরিক না। আকরিক থেকে ধাতু নিষ্কাশনের ধাপ কয়টি এখানে আমরা জানি। আকরিক থেকে ধাতু নিষ্কাশনের ধাপ হচ্ছে 5টি। তারপর হচ্ছে আকরিক বিচ্ছিন্নকরণ, তারপরে আকরিকে ঘনীভবন, ঘনীভবন আকরিকে অক্সাইডে রূপান্তর, ধাতুর অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর এবং ধাতু বিশোধন। এখানে আপনি করবেন কি বার্ষিক পরীক্ষার যে গুরুত্বপূর্ণ সাজেশন আছে এখানে, এগুলো একটু পড়বেন, এগুলো একটু পড়ে যাবেন। এগুলো পড়লে মোটামুটি পারবেন। আমরা আরেকটা টিউটোরিয়ালের মধ্যে কি করবো, এখানে এই গ নম্বরের যে কোশ্চেনগুলো আছে মোটামুটি সিকিউ কোশ্চেনগুলো, এই সিকিউ কোশ্চেনগুলো সলভ করবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ।